তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 40টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন কটা অ্যান্সার করতে হয়, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, যেখানে তোমাদের 20 নম্বর থাকে। আশা করি এই আজকে একটা ক্লাস দেখলে তোমরা এখান থেকে 60% টু 70% 2 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং তার বেশিও কমন পেতে পারো। তাহলে দেখে নাও ভালো করে আজকে ক্লাসটা, 40টা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর। এবং তোমরা যারা বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের জন্য এটা খুবই প্রয়োজন। দেখো, প্রথম তোমাদের ইউনিট থেকে যে 2 নম্বরের প্রশ্ন আছে, দেখো, পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি নেচার বলতে কী বোঝো? পরিবেশবিদ্যা হলো এমন একটি বিষয় যা বিজ্ঞান, তারপরে সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং আইনের মতো বিভিন্ন শাখার সমন্বয়ে গঠিত। এর মাধ্যমে পরিবেশের বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। তারপরের প্রশ্ন কি? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে উন্নয়ন প্রক্রিয়ায় ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে ব্যাহত বা নষ্ট না করে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানো হয়, তাকে স্থিতিশীল বা টেকসই উন্নয়ন বলে। মিশন লাইফ কাকে বলে? মিশন লাইফ অর্থাৎ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট হলো জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ভারত সরকার দ্বারা প্রবর্তিত একটি বৈশ্বিক উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব এবং কম কার্বন নির্গমনকারী দৈনন্দিন জীবনযাত্রা গ্রহণ করা। পরিবেশ অধ্যয়নের 2টি প্রধান গুরুত্ব লেখো। পরিবেশ অধ্যয়নের একটা গুরুত্ব হচ্ছে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিশ্বব্যাপী সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আর 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে জ্ঞান প্রদান করা। তারপরে স্বল্প কার্বন লাইফস্টাইল অর্থাৎ লো কার্বন লাইফস্টাইল কাকে বলে? দেখো, স্বল্প কার্বন লাইফস্টাইল হলো দৈনন্দিন জীবনে এমন এক অভ্যাস যেখানে পরিবেশের ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর দিকে নজর দেওয়া হয়, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার করা এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা। তারপরে কি আছে? এবারে ইউনিট 2 থেকে যেসব প্রশ্ন করবে, দেখো, প্রথম প্রশ্ন এখানে বাস্তু সংস্থান অর্থাৎ ইকোলজি আর হচ্ছে বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম, এর মধ্যে মূল পার্থক্য কী? বাস্তু সংস্থান হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও তার পরিবেশ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে বাস্তুতন্ত্র হলো এমন একটি নির্দিষ্ট এলাকায় সজীব উপাদান এবং জড় উপাদানের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ায় গঠিত একটি কার্যকারী একক। তারপরে কি বলা হচ্ছে? বাস্তুতান্ত্রিক পরিষেবা বলতে কী বোঝো? প্রাকৃতিক বাস্তুতন্ত্র থেকে মানুষ যে সমস্ত সুবিধা বা পরিষেবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভ করে তাদের বাস্তুতান্ত্রিক পরিষেবা বলা হয়। তারপরে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে 2টি পার্থক্য। 1 নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহর একটি সরলরৈখিক পথে ঘটে, কিন্তু খাদ্য জালে শক্তি প্রবাহ একাধিক পথে ঘটে এবং এটি একটি জটিল জালের আকার ধারণ করে। 2 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রে খাদ্য জালের স্থায়িত্ব খাদ্য শৃঙ্খলের তুলনায় অনেক বেশি। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। বিজ্ঞানী লিন্ডেম্যানের মতে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে অর্থাৎ ট্রফিক লেভেলে গৃহীত শক্তির মাত্র 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয় এবং বাকি 90% শক্তি শাসন কার্য ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয় বা তাপ শক্তি হিসাবে বেরিয়ে যায়। পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, তার আগে একটা বিষয় তোমাদের বলি। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, যেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা তোমরা করতে পারবে, তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কেনার দরকার থাকে, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা কিনতে পারো। তারপরে কি আছে? বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত জীবের সংখ্যা,
বায়োমাস বা শক্তির পরিমাণকে পর্যায়ক্রমে সাজালে যে পিরামিড আকৃতির গঠন পাওয়া যায় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলে। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সময়ের সাথে সাথে পরিবেশের পরিবর্তনের ফলে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী সম্প্রদায় স্থানে ধীরে ধীরে নতুন এবং তুলনামূলকভাবে স্থিতিশীল সম্প্রদায়ের আবির্ভাব ঘটার প্রক্রিয়াকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলে। নেক্সট হচ্ছে পপুলেশন ও কমিউনিটির মধ্যে পার্থক্য কী? একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতির জীবের সমষ্টিকে পপুলেশন, অন্যদিকে একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির পপুলেশনের সমষ্টিকে কমিউনিটি বা জীবগোষ্ঠী বলে। তারপর ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। যে খাদ্য শৃঙ্খল মৃত পচনশীল জৈব বস্তু থেকে শুরু হয়ে বিয়োজক এবং খাদকের মধ্যে অগ্রসর হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ মৃত পাতা, তারপর কেঁচো, ছোট পাখি, এইগুলো মানে মৃত পাতাকে কেঁচো খাবে, কেঁচোকে আবার ছোট পাখি খাবে, এইভাবে। তারপরে কি বলা হচ্ছে 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। এখানে প্রথম প্রশ্ন, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদের দুটি করে উদাহরণ। নবীকরণযোগ্য সম্পদ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি। অনবীকরণযোগ্য সম্পদ মানে যেগুলো শেষ হলে আর ফিরে আসে না, সেগুলো একবার খতম হয়ে গেল তো খতম, ঠিক আছে, সেগুলো কি? কয়লা, খনিজ তেল। পরের প্রশ্ন হচ্ছে ভূমির অবক্ষয় বা ভূমিক্ষয় বলতে কি বোঝো? প্রাকৃতিক কারণে বা মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটির ভৌত, রাসায়নিক ও জৈব গুণমান এবং উর্বরতা ও উৎপাদনশীলতা স্থায়ী বা অস্থায়ীভাবে হ্রাস পাওয়ার ঘটনাকে ভূমির অবক্ষয় বলা হয়। তারপরে বন বিনাশ বা বৃক্ষছেদনের দুটি পরিবেশগত প্রভাব লেখো। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায় যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। আর 2 নম্বর হচ্ছে মাটি ক্ষয় বাড়ে এবং বন্য প্রাণীদের বাসস্থান ধ্বংস হয়। নেক্সট হচ্ছে মরুভূমিকরণ কি? এর একটি কারণ লেখো। জলবায়ুর পরিবর্তন এবং মানুষের ত্রুটিপূর্ণ কার্যকলাপের ফলে শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলে উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে মরুভূমিকরণ বলে, কারণ অতিরিক্ত পশুচারণ বা অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন। সবুজ শক্তি বলতে কি বোঝো? যেসব শক্তির উৎস পরিবেশ বান্ধব, অর্থাৎ যেখান থেকে শক্তি উৎপাদন করলে পরিবেশের ক্ষতিকর দূষক বা গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না তাকে সবুজ শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। তারপরে প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ বা ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং কি? দেখো অ্যান্সার হচ্ছে কি? এটি একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো দেশের প্রথাগত অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের মজুদ, ব্যবহার এবং অবক্ষয়ের হিসাব রাখা হয়, যাতে পরিবেশের ভারসাম্য এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। তারপরে জল সংঘাত কি? ভারতের একটি অন্তরাজ্য জল সংঘাতের উদাহরণ দাও। নদীর জলের ব্যবহার বা বন্টন নিয়ে 2 বা তার বেশি দেশ বা রাজ্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাকে জল সংঘাত বলে। উদাহরণ কাবেরী নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে সংঘাত। তারপরে আছে ভূগর্ভস্থ জলে অতিরিক্ত ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। জলের স্তর নিচে নেমে যায়, ফলে পানীয় জলের চরম সংকট দেখা দেয়, আর মাটিতে আর্সেনিক ও ফ্লুরাইডের মতো বিষাক্ত রাসায়নিকের মাত্রা বৃদ্ধি পায়। এবারে 4 নম্বর ইউনিট থেকে দেখো। 4 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন কি আছে? জীববৈচিত্র্য কাকে বলে? এর প্রকারভেদগুলি কী কী? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ, প্রাণী, অণুজীবের জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সমাহারকে জীববৈচিত্র্য বলে। এটি 3 প্রকার: জিনগত, প্রজাতিগত আর বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। এবার জিনগত বৈচিত্র্য বলতে কী বোঝো? একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন জীবের মধ্যে জিনের গঠনগত পার্থক্যের কারণে যে বৈচিত্র্য দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। এর ফলে প্রজাতির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? ভারতের 2টি হটস্পটের নাম লেখো। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যন্ত বেশি মাত্রায় স্থানিক প্রজাতি
বসবাস করে, অর্থাৎ স্থানিক প্রজাতিকে কি বলে, এন্ডেমিক বলে, ঠিক আছে, বসবাস করে এবং মানুষের কার্যকলাপের কারণে এই প্রজাতির অস্তিত্ব প্রবলভাবে বিপন্ন সেই অঞ্চলগুলিকে জীববৈচিত্র্য হটস্পট বলে। ভারতের দুটো হটস্পট হচ্ছে পূর্ব হিমালয় এবং পশ্চিম ঘাট পর্বতমালা। এবার এন্ডেমিজ যেটা বলছিলাম, এন্ডেমিজ বা স্থানিক প্রজাতি কি, এটাও ভালো প্রশ্ন। যখন কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা প্রাণী পৃথিবীর একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই সীমাবদ্ধ থাকে এবং অন্য কোথাও প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, তাকে এন্ডেমিজ বা স্থানিক প্রজাতি বলে, যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। মেগা ডাইভার্সিটি নেশন বলতে কী বোঝো? পৃথিবীর যে সমস্ত দেশে সর্বাধিক মাত্রায় জীববৈচিত্র্য এবং স্থানিক প্রজাতির উপস্থিতি দেখা যায় তাকে মেগা ডাইভার্সিটি নেশন বলে। বিশ্বের 17টি মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে ভারত হচ্ছে অন্যতম। ইনসিটু এক্সিটু সংরক্ষণের দুটি পার্থক্য, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, যেমন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, আর এক্সিটু সংরক্ষণে জীবকে প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়, যেমন চিড়িয়াখানা বা বটানিক্যাল গার্ডেন। তারপরে পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে বায়োপাইরেসি বলতে কী বোঝো? যখন কোনো বহুজাতিক সংস্থা বা উন্নত দেশ কোনো স্থানীয় সম্প্রদায়ের অনুভূতি ছাড়া এবং তাদের ন্যায্য মূল্য না দিয়ে তাদের ঐতিহ্যবাহী জ্ঞান বা জৈব সম্পদকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বা পেটেন্ট করে তখন তাকে বায়োপাইরেসি বলা হয়। তারপরে হচ্ছে দেখো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কি? দেখো পিবিআর হলো একটি সরকারি প্রামাণ্য নথি বা দলিল, যেখানে স্থানীয় সম্প্রদায়ের সাহায্য নিয়ে কোনো নির্দিষ্ট এলাকার স্থানীয় জীববৈচিত্র্য এবং তাদের ব্যবহার সংক্রান্ত ঐতিহ্যবাহী জ্ঞানের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। তারপর হচ্ছে IUCN এর রেড ডেটা বুক কি? দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারশন অফ নেচার দ্বারা প্রকাশিত যে বইতে সারা বিশ্বের বিপন্ন, বিলুপ্তপ্রায় এবং বিরল উদ্ভিদ ও প্রাণীর তালিকা এবং তাদের বর্তমান অবস্থা লিপিবদ্ধ থাকে তাকে রেড ডাটা বুক বলে। এবার শেষ ইউনিট, এখানে প্রথমেই প্রশ্ন আছে, দেখো বিওডি কি? ঠিক আছে, বিওডি জলের উপস্থিত পচনশীল জৈব দূষকগুলোকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে বিওডি বলে। বিওডির মাত্রা বেশি হলে বুঝতে হবে জল বেশি মাত্রায় দূষিত। তারপর অম্লবৃষ্টি কাকে বলে? এর একটি ক্ষতিকারক প্রভাব লেখো। বায়ুমণ্ডলে উপস্থিত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে বৃষ্টিরূপে ঝরে পড়লে তাকে অম্লবৃষ্টি বলে। প্রভাব: অম্লবৃষ্টির ফলে মার্বেলের তৈরি স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয় এবং মাটির উর্বরতা কমে। তারপর ওজোন স্তর হ্রাসের প্রধান কারণ কি? ওজোন স্তর হ্রাসের প্রধান কারণ, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর হ্রাসের প্রধান কারণ হলো ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালন এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাসগুলির অত্যাধিক নির্গমন, যা মূলত রেফ্রিজারেটর, এসি, তারপরে এরোসোল স্প্রে থেকে নির্গত হয়। তারপর বিশ্ব উষ্ণায়ন এর দুটি ক্ষতিকারক প্রভাব: মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। তারপর জলবায়ুর স্বাভাবিক পরিবর্তন ঘটছে, যার ফলে অতিবৃষ্টি, খরা বা সাইক্লোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এর 3R পদ্ধতি কি? দেখো 3R পদ্ধতি বলছি, একটা বিষয় মনে রাখবে, তোমরা যারা সঙ্গে আছো, অর্থাৎ চ্যানেলের সঙ্গে আছো, আমার সঙ্গে আছো, অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। কারণ দেখবে পরীক্ষার সময় গিয়ে হলেও আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার করে দিই এবং সেক্ষেত্রে তোমাদের এমন প্রশ্ন উত্তর আলোচনা করা হয় যেগুলো ফালতু নয়, পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর আলোচনা করা হয়। তোমরা যারা এই ক্লাসটা দেখছো, তোমরা মিনিমাম 20 নম্বরের তো তোমাদের প্রশ্ন আসবে, এসএকিউ প্রশ্ন তোমরা মিনিমাম এখান থেকে 14 নম্বর বা 12 নম্বর অবশ্যই পাবে। এটা আমি মিনিমাম বললাম, ম্যাক্সিমাম তোমরা 20 নম্বরও পেতে পারো। দেখো যাই হোক, এখানে দেখে নাও রিডিউস, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। তারপরে বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কি? বাতিল বা অকেজ হয়ে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন পুরনো কম্পিউটার, মোবাইল ফোন, টিভি, সার্কিট বোর্ড ইত্যাদি বৈদ্যুতিক বর্জ্য বলা হয়। এর মধ্যে সীসা, পারদের মতো বিষাক্ত ধাতু থাকে যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তারপরে দেখো হ্যাজার্ডস
বা বিপজ্জনক বর্জ্য, শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়। তারপর ইউটোফিকেশন ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার বৃষ্টির জলে ধুয়ে পুকুর বা জলাশয়ে মিশলে সেখানে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, এর ফলে জলে অক্সিজেনের চরম অভাব দেখা যায়, এর ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। এই সামগ্রিক প্রক্রিয়াকে ইউটোফিকেশন বলে। বায়োমেডিক্যাল বর্জ্য, সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে তার মধ্যেও যেগুলো স্টার দেওয়া ছিল সেগুলো অধিক গুরুত্বপূর্ণ।